Ganjan. 17 Eco Control. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিরাগের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা নিখিলেশ, একটা কথা বলো, এই মুম্বাইতে তো কত জায়গা আছে, তা আমি ভাবলাম তোমার সাথে মুম্বাইটা আগে ভালো করে দেখে নিই, তারপর এদিক ওদিক মানে সাইট সিনগুলো করব। তা তুমি একেবারে সাতারার এই মিউজিয়ামে নিয়ে চলে এলে, তুমি মনে করলে আমি বোধহয় কলকাতায় জাদুঘর দেখিনি, তাই তো? তা দেখেছো নিশ্চয়ই, কিন্তু এখানে এখন একটা বিশেষ জিনিস ডিসপ্লে হচ্ছে যেটা তুমি কলকাতার জাদুঘরে পাবে না। তাই নাকি? তো কী জিনিস? এখানে তো ওই যুদ্ধের পুরনো পোশাক আশাক, ঢাল, তরোয়াল এইসবই দেখতে পাচ্ছি। আর এই ধরনের জিনিস আমি ওই রাজস্থানে রানা প্রতাপ মিউজিয়ামে দেখেছি। তবে একটা কথা বলতে পারি যে এই অস্ত্রশস্ত্রগুলো দেখছি, এগুলো কিন্তু খুবই আশ্চর্য লাগছে। কারণ যে এত ভারী ভারী ঢাল, তরোয়াল সেকালে রাজারা ব্যবহার করতেন, এত ভারী তুলতেন কিভাবে? আমার তো মনে হয় তুলতেই পারবো না। আরে তারা সব খাঁটি জিনিসপত্র খেতেন, আমাদের মতো কি আর ভেজাল খেয়ে বড় হতো নাকি? আর তাছাড়া প্র্যাকটিস বলে একটা ব্যাপার ছিল। রাজ পরিবারে জন্ম হলে যুদ্ধ করতে শেখা একটা বাধ্যতামূলক ব্যাপার ছিল। আবার কেউ কেউ ছিলেন ইনবর্ন যোদ্ধা, যেমন রানা প্রতাপ বা শিবাজি। তবে একটা কথা জানবে, শুধু বড় বড় অস্ত্র নয়, রাজারা নিজেদের সুরক্ষার জন্য ছোট ছোট অস্ত্র তাদের শরীরের এমন জায়গায় লুকিয়ে রাখতেন যা কেউ টের পেত না। এই যে যেমন এটা, এটা কি বুঝতে পারছো? এটা না, বেশ বিশেষ ধরনের জিনিস তো। দাঁড়াও দাঁড়াও, কি লেখা আছে পড়ি। বাঘনখ। আরে এটা তো সেই বাঘনখ যেটা দিয়ে ছত্রপতি শিবাজি আফজল খাঁকে মেরেছিলেন। এটা সত্যি সেই বাঘনখ? আগে হ্যাঁ, এটা সেই বাঘনখ যেটার কথা ছোটবেলার ইতিহাসে পড়ার সময় কীরকম যেন একটা শিহরণ বোধ করতাম আর কি। আরে দাঁড়াও দাঁড়াও, মনে করি। আফজল খাঁ শিবাজিকে আলিঙ্গন করে তার পিঠে ছোড়া বসাতে গেলে শিবাজি বাঘনখ দিয়ে তার পেট ফালা করে দেন, তাই তো? সত্যি জিনিসটা কিন্তু ভয়ঙ্কর। কিন্তু এখানে এলো কি করে বলো তো? মানে এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতক্ষণে একটা গুড কোয়েশ্চেন করেছো। যথারীতি আমাদের অনেক ভালো ভালো জিনিসের সঙ্গে এটাও ব্রিটিশদের জিম্মায় চলে গিয়েছিল। লন্ডনের এলবার্ট মিউজিয়ামে এটা রাখা ছিল। বর্তমান মহারাষ্ট্র সরকার এবং ভারত সরকার অনেক কাঠখড় পুড়িয়ে নির্দিষ্ট সময় 3 মাসের জন্য এখানে এটা নিয়ে এসেছে দেশের মানুষকে দেখাবার জন্য, শিবাজির রাজ্য অভিষেকের 350 বছর পূর্তি উপলক্ষে। তার মানে 3 মাস পরে এটা আবার ফেরত দিয়ে দিতে হবে? এটা কিন্তু ঠিক নয়। সেটা বললে হবে? এটা এখন ওদের সম্পত্তি। এটা কি করে ইংরেজদের হাতে গেল সেটা নিয়ে একটা বিতর্ক আছে, বুঝলে? কি বিতর্ক? কে বা কারা এই বাগনকটা ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। কেউ কেউ বলে মারাঠা পেশোয়ার যখন শেষ পর্যন্ত ব্রিটিশদের কাছে হেরে যায়, তখন তারা একজন ব্রিটিশ আধিকারিক জেমস গ্র্যান্টের হাতে এটা তুলে দেয়। আবার কেউ কেউ বলে ব্রিটিশরা দুর্গ দখল করে এটা হাতিয়ে নিয়েছিল। আরে সে যেভাবেই নিক না কেন, এটা এখন আর আমাদের সম্পত্তি নয়, এটাই তো দুঃখের, তাই না? আর দুঃখ করে কি করবে, কত কিছুই তো গেছে। এখন নিজেদের জিনিস আবার সম্মানের সঙ্গে ব্রিটিশ মিউজিয়ামে ফেরত দেওয়া ভারত সরকারের দায়িত্ব। শুধু দেশের লোকে একটু চোখের দেখা দেখে নিজেদের ধন্য মনে করবে। এই যেমন আমরা। যাকে চলো যাওয়া যাক। তবে এটা যে একটা বিশেষ ঐতিহাসিক নিদর্শন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা অ্যান্টিক জিনিস সম্পর্কে খোঁজখবর রাখে তারা নিশ্চয়ই দেখতে আসবে। আরও একদল এটা সম্বন্ধে আগ্রহী হবে যারা অ্যান্টিক জিনিসের চোরাচালান করে। বস্তুত এটা একটা অমূল্য জিনিস, কিন্তু যদি মূল্য নির্ধারণ করা হয় তাহলে এটা কত কোটি দাম হবে কে জানে। তাই তো দেখছি, খুব টাইট সিকিউরিটি। ঢোকার সময় বডি চেক করলো, আবার বেরোবার সময়ও করবে বোধ হয়।
তবে এটা যা শক্ত কাঁচের কভারের মধ্যে রাখা রয়েছে, মনে হয় না এটা কেউ হাত দিয়ে ধরতে পারবে বলে। যাকে চলো, আর কি কি দেখার আছে দেখি। এই দুর্গটার নাম হচ্ছে প্রতাপগড় দুর্গ। এখানেই শিবাজির সঙ্গে আফজাল খাঁ লড়াইটা হয়েছিল। তাই এখানে এখন এই মিউজিয়াম করা হয়েছে। সাতারা ছিল মারাঠা সাম্রাজ্যের রাজধানী। মহারাষ্ট্র জুড়ে এরকম অনেক দুর্গ দেখতে পাবে তুমি। হ্যাঁ, এই এক একটা দুর্গ দেখতে না ভীষণ আশ্চর্য লাগে, জানো তো? কিভাবে যে তখনকার দিনে এগুলো তৈরি হয়েছিল। এবং এই দুর্গগুলোর কিছু না কিছু রহস্য আছে। পুনায় গেলে দেখবে আরও দুর্গ আছে। বেশ বেশ, চলো কিছু খাওয়া যাক। মুম্বাই কা ভরা পাও কি? এখানে আর বড়া পাও কোথায়, সেই মুম্বাই শহরের ভেতরে। আমরা এখন তো শহরের বাইরে। চলো দেখা যাক কি পাওয়া যায়। নিখিলেশ আর সুজিত গতকালের তাদের সাতারা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিল। তারা পরিকল্পনা করছিল যে সামনের রবিবার তারা পুনা যাবে, কিন্তু তখনও তারা জানে না যে ওই সাতারা মিউজিয়ামেই তাদের বেশ কয়েকবার যাতায়াত করতে হবে। সুজিত ইউটিউব সার্চ করছিল মহারাষ্ট্রে আর কি কি দেখার জায়গা আছে। সব জায়গার সাথেই ছত্রপতি শিবাজির বীর গাথা জড়িয়ে আছে। দেখতে বেশ ভালো লাগছিল সুজিতের। নিখিলেশ উঠবো করছে, তাকে অফিস বেরোতে হবে। এমন সময় তার ফোন বেজে উঠল। কথা বলতে বলতে সে পাশের ঘরে চলে গেল। হ্যালো, কি? হ্যাঁ, আবি হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব। নিখিলেশ গিয়ে সুজিতের সামনে দাঁড়ালো। কিচেনের দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, রামুদা, যা হয়েছে আমাকে দিয়ে দাও, এক্ষুনি বেরোবো। কি হয়েছে? এই তুমি তো বললে দেরি হয়ে যাবে। দেরি? দেখো এখন কদিন বাড়ি ফিরতে পারি কিনা। আরে কি হয়েছে? সিরিয়াস কিছু? সিরিয়াস বলে সিরিয়াস, বাঘনক মিসিং। নিখিলেশ বেরিয়ে যাবার পর সুজিত দরজাটা বন্ধ করে দিয়ে এসে বসে বসে ভাবছিল, কাল রাত্রে শুয়েও বাগনকটার কথা মনে করছিলাম। অস্ত্র হিসেবে বেশ ইন্টারেস্টিং। দুদিকে দুটো আংটির মতো গোল রিং, মাঝখানে লোহার পাতের উপর ছুঁচালো কাঁটা। দুদিকে দুটো রিংয়ের মধ্যে দুটো আঙুল ঠুকিয়ে দিলে কাঁটাগুলো বাকি আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে থাকবে। এটা হাতে পরে নিয়ে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রাখলে কেউ বুঝতেই পারবে না যে হাতে কোনো কিছু অস্ত্র আছে আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওটা যথেষ্ট সিকিউরিটির মধ্যে ছিল, নেওয়া তো সহজ নয়। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? নিখিলেশ একজন সিবিআই গোয়েন্দা। তার এখন পোস্টিং মুম্বাইতে। নিখিলেশের স্ত্রী এখন আসানসোলে, তার বাপের বাড়িতে। বাড়িতে একজন মারাঠি চাকর আছে। সুজিত নিখিলেশের ছোটবেলার বন্ধু। সে একজন লেখক। মুম্বাইতে সে বেড়াতে এসেছে। সুজিত মনে মনে ভাবল, হয়ে গেল আমার বেড়ানোর দফা রফা। নিখিলেশকে দুদিন ছুটি নেবার কথা বলছিলাম, এখন সেটাও গেল। সুজিত কি মনে হতে মোবাইলটা হাতে তুলে নিল। মোবাইলে শিবাজি আর বাঘনখের বিষয়টা সার্চ করে পড়তে লাগলো। মুম্বাইতে এসেই ঘটনাচক্রে এমন একটা কেসের সাথে জড়িয়ে পড়লাম যেখানে দেশের মান সম্মান জড়িয়ে আছে। কিন্তু এই চুরির কি কোনো কিনারা হবে? রবীন্দ্রনাথের নোবেল চুরিরও কোনো কিনারা হয়নি। কিন্তু বাঘনখটা ব্রিটিশ মিউজিয়াম থেকে 3 মাসের জন্য আনা হয়েছে, তাহলে তো তাদের ফেরত দিতে হবে। এটা ভারত সরকারেরও মান সম্মানের ব্যাপার। তবে নিখিলেশ একজন দুঁদে গোয়েন্দা অফিসার, বেশ গুরুত্বপূর্ণ কেস বেশ কয়েকটাই সলভ করেছে, ওর উপর ভরসা আছে। সুজিত ইউটিউব চালিয়ে দেখল, না, এখনো মিডিয়া কোনো খবর পায়নি। খবরটা সম্ভবত গোপন রাখা হবে। মুম্বাইয়ের আন্ধেরি থেকে সাতারা বেশ অনেকটা পথ। কালকেও নিখিলেশরা এই পথ দিয়ে ফিরেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে নিখিলেশ পৌঁছালো সেই মিউজিয়ামের সামনে। সামনে দুজন পুলিশ পোস্টিং রয়েছে। কার্ড দেখিয়ে নিখিলেশ ভিতরে ঢুকে গেল। একটা লন পেরিয়ে ডান দিকে মিউজিয়ামের আধিকারিকের অফিস। সেখানে ঢুকে নিখিলেশ দেখল স্থানীয় থানার অফিসার
এবং মুম্বাই পুলিশের একজন কর্তা বসে রয়েছেন। নিখিলেশ তার পরিচয় দিয়ে ভিতরে ঢুকল। মিউজিয়ামের আধিকারিক মিস্টার রাঠোরকে নিখিলেশ জিজ্ঞেস করল, कितने बजे आपको पता चला कि वो बागनोक खो गया? तब सुबह 10 बजे हमारा पियून रामू वो दरवाजा खोला। क्लीनर को साथ लेकर भी गया था। हम भी गया उसके पीछे पीछे। कुछ देर बाद रामू चिल्लाने लगा, बाबूजी वो नहीं है। हम जाकर देखा कि वो डिब्बा तो खाली है। कांच का कवर बिल्कुल नहीं टूटा, पर अंदर का चीज गायब हो गया है। उस रूम का चाबी किसके पास था? हाँ, हमारा पास उस अलमारी में था। उस अलमारी का चाबी भी हमारा पास ही रहता है बराबर से। चलिए देखते उस तरफ, उस डिस्प्ले रूम में। ওরা সবাই ডিসপ্লে রুমে গেল। বাগনক যেখানে রাখা ছিল সেখানে গিয়ে দেখল কাঁচের কাভারটা যেমন তেমনই আছে, শুধু ভিতরের জিনিসটা অদ্ভুতভাবে উধাও। পুলিশের সঙ্গে ফটোগ্রাফার ছিল, তারা ফটো তুলে নিল। নিখিলেশ ওদের সবাইকে নিষেধ করেছিল যেন তারা কোথাও কিছু স্পর্শ না করে, কারণ ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু কোনো সন্দেহজনক কিছু পাওয়া গেল না। ওরা সবাই ফিরে এলো মিস্টার রাঠোরের চেম্বারে। রাতে দারোয়ানকে ডেকে পুলিশ আগেই জেরা করেছিল। নিখিলেশ তাকে ডেকে আবার কিছু কথা জিজ্ঞাসা করল। সে মেইন দরজায় তালা লাগিয়ে মিউজিয়াম সংলগ্ন যে কোয়ার্টার আছে সেখানে চলে গেছিল। পরের দিন সেই চাবি দিয়েই সে মেইন দরজা খুলে দিয়েছে। মেইন দরজা বলতে আগেকার দিনের বিশাল দরজা। সেই দরজা হুড়কো দিয়ে বন্ধ থাকে, তবে সেই দরজার গায়ে একটা ছোট দরজা আছে, সেটায় তালা দেওয়া থাকে। ডিসপ্লে রুমের চাবি তার কাছে থাকে না। এই মেন দরজার একটা চাবি তার কাছে আছে বলে মিস্টার রাঠোর জানালেন। দারোয়ানের কাছে নতুন কোনো তথ্য পাওয়া গেল না, তবে সে ভয়ে জড়সড়। কি জিনিস চুরি গিয়েছে সে জানে না। সে যে কিছুই জানে না এই কথাই বারবার বলতে লাগলো। যাই হোক, কোনো ক্লু তেমন পাওয়া গেল না। জিনিসটা যেন অদ্ভুতভাবে উবে গেছে। কাঁচের কাভারটা উল্টানো বাটির মতো। সেটা যে টেবিলের ওপর রাখা রয়েছে সেটার সাথে সিল করা। নিচে একটা লাল কাপড়, যেটার ওপর বাগনকটা রাখা হয়েছিল। তাহলে সেটা যারা নিয়েছে, কিভাবে নিয়েছে? সন্দেহের তালিকায় সবাইকেই রাখা যায়। মিউজিয়ামের অধিকর্তা থেকে দারোয়ান, সবারই যোগ থাকতে পারে এই চুরিতে। সাতারা থেকে মুম্বাইয়ের দূরত্ব অনেকটা, প্রায় 4.5 ঘন্টার মতো। ফিরতে ফিরতে রাত হয়ে গেল, কিন্তু রাত হলেও নিখিলেশকে অফিসে যেতেই হলো। ফ্ল্যাটে ফিরে আসতে আসতে তার বেশ রাত হয়ে গেল। সুজিত বসেছিল তার জন্য। রাতে খেতে খেতে তাদের মধ্যে কথা হচ্ছে। এই নিখিলেশ, তোমার কি মনে হয় দারোয়ান সব সত্যি কথা বলছে? মানে চাবি দারোয়ানের কাছ থেকে অন্য কারো কাছে যায়নি? শুধু তো মেন দরজার চাবি নয়, ডিসপ্লে রুমের দরজার চাবিটাই তো আসল। সেটা তো মিস্টার রাঠোরের আলমারিতে থাকে। সেটা হস্তগত না করতে পারলে তো এই চুরিটা সম্ভব নয়। আচ্ছা, মিস্টার রাঠোর কি কোনোভাবে? প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তো কাউকে অপরাধী বলা যায় না, তাই না? তাছাড়া উনি জানেন এই চুরিটার দায় প্রাথমিকভাবে ওনার উপরেই এসে পড়বে। হয়তো উনি সাসপেন্ডও হতে পারেন। আচ্ছা নিখিলেশ, তুমি কি তাহলে এই কেসের তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হলে, নাকি অন্য কেউ? না, আমি তদন্তকারী অফিসার। তবে আমি বলে দিয়েছি আমাকে স্বাধীনভাবে তদন্ত করার স্বাধীনতা যেন দেওয়া হয়। তবে খুব চাপে আছি। এটা এমন একটা ব্যাপার, খুব তাড়াতাড়ি একটা হদিশ বের করতে হবে। ডিপার্টমেন্টে বলেছি যারা অ্যান্টিক জিনিস নিয়ে কারবার করে তাদের খোঁজ খবর লাগাতে। নিশ্চয়ই এর মধ্যে একটা বড় চক্র কাজ করছে। কালকে আমি একবার সাতারা যাব, তুমি আমার সঙ্গে যাবে। আমি মিউজিয়ামে ঢুকে আরও কিছু খোঁজ খবর করব। মিস্টার রাঠোরের কাছ থেকে চাবি নিয়ে নেব। এখন কিছুদিন মিউজিয়াম বন্ধ থাকবে। মিস্টার রাঠোরকে ছুটিতে পাঠানো হচ্ছে, তবে তিনি বাড়িতেই থাকবেন। আসলে মিস্টার রাঠোর যদি এই ব্যাপারে জড়িত থাকেন তাহলে তার প্রাণের ঝুঁকিও আছে। আমি মিউজিয়ামে ঢুকে আবার ভালো করে তল্লাশি করব। আমার সঙ্গে স্থানীয় পুলিশের কেউ থাকবে। তুমি মিউজিয়ামে যাবে একজন সাধারণ দর্শনার্থী হিসেবে। মিউজিয়াম বন্ধ দেখে দারোয়ানের সঙ্গে সাধারণভাবে কথাবার্তা বলবে। ওর বাড়িতে সাম্প্রতিক সময় কেউ এসেছিল কিনা, আর চাবি সম্পর্কেও কিছু খোঁজ খবর করবে। আসলে আমি গেলেই ও ভয় পাবে।
কিচ্ছু বলতে চাইবে না। তুমি সাধারণভাবে কিছু বার করতে পারো কিনা দেখো। পরদিন তারা আবার ভোর ভোর রওনা দিল সাতারার উদ্দেশ্যে। তাও তাদের পৌঁছাতে পৌঁছাতে বেলা 12টা বেজে গেল, কারণ পথে ব্রেকফাস্টের জন্য থামতে হয়েছিল। রাস্তায় নিখিলেশ সারাক্ষণ ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল। সুজিত একটা চিরকুটে কয়েকটা পয়েন্ট লিখে এনেছে, যেগুলো সে দারোয়ানকে জিজ্ঞেস করবে বলে ঠিক করেছে। কিভাবে কথা শুরু করবে মনে মনে ভেবে নিয়েছে সে। রাস্তায় উল্লেখযোগ্য আর কিছুই ঘটল না। মিউজিয়াম যে এলাকায়, সেখানে অল্প কিছু ঘরবাড়ি রয়েছে। মিস্টার রাঠোরের ফ্ল্যাট সাতারা শহরেই। তার ফ্ল্যাট থেকে মিউজিয়ামে তার চেম্বারের চাবি নিয়ে মিউজিয়াম কম্পাউন্ডের মধ্যে উপস্থিত হলো তারা। দারোয়ানের ঘরটা মিউজিয়ামের পাশেই। সুজিতকে কিছুটা আগেই নামিয়ে দিয়েছিল নিখিলেশ। মিউজিয়ামের সামনে পুলিশ পোস্টিং আছে। স্থানীয় থানার অফিসার এখনো উপস্থিত হননি। তাকে ফোন করল নিখিলেশ। তারপরে সে মিউজিয়াম চত্বরটা ঘুরে দেখতে শুরু করল। ওদিকে সুজিত আস্তে আস্তে মিউজিয়ামের দিকে এগিয়ে এলো। দুর্গ এলাকা অনেক বড়, গেট বন্ধ। সেখানে দেওয়ালে একটা নোটিশ দেওয়া রয়েছে, অনিবার্য কারণবশত মিউজিয়াম 3 দিনের জন্য বন্ধ আছে। সেখানে টিকিট ঘর, সেগুলো বন্ধ। সুজিত এদিক ওদিক তাকিয়ে দারোয়ানের ঘরের দিকে এগিয়ে গেল। সে দেখল দারোয়ান তার দিকেই এগিয়ে আসছে। সে এগিয়ে এসে নিজেই বলল, म्यूजियम बंद है बाबूजी, फोर्ट के अंदर अभी जाना मना है। क्यों, कुछ हुआ है क्या? आज तो वीकेंड में तो बंद रहता है। कुछ नहीं हुआ, अंदर में कुछ रिपेयर का काम चल रहा है इसलिए। हम बहुत दूर से आया, बहुत तेज धूप है, कुछ देर यार बैठ सकते हैं क्या? अरे बैठिए ना, पानी पियेंगे आप? अच्छा, बोल रहे हैं कि पानी है, आप भी बैठिए ना, आपको तो छुट्टी है। अरे नहीं नहीं, छुट्टी नहीं है, देखभाल करना पड़ता है। अच्छा दरवन जी, आपका देश कहाँ है? आप यहाँ पर फैमिली लेकर रहते हैं क्या? हाँ फैमिली है, देश यहाँ से दूर पूना रोड के पास एक गांव में है। देश में क्या माता पिता भाई बहन है? जमीन है आपके पास उधर? हाँ हाँ, भाई बहन सब है, पर ज़मीन कुछ ज़्यादा नहीं है। ज़मीन होता तो ये नौकरी छोड़कर चले जाते ना। क्यों, ये तो सरकारी नौकरी है ना, छोड़ना चाहते हैं क्यों आप? এই কথার কোনো সরাসরি জবাব দিল না দারোয়ান। সে কথা না বলে উঠে যেতে চাইল। সুজিতও তার সঙ্গে উঠে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতে শুরু করল। জায়গাটা সত্যিই সুন্দর। পাহাড়ের ওপর দুর্গ, বেশ অনেকগুলো ধাপ পেরিয়ে ওপরে উঠে দুর্গটায় পৌঁছানো যায়। এখান থেকে পুরো সাতারা শহরটা দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ বনানী। সুজিত জিজ্ঞাসা করল, इस जगह तो बहुत ही सुंदर है, आपका देश का कोई नहीं आते हैं क्या यहाँ घूमने? आते हैं, हाल ही में मेरा भाई आया था। এই সময় সুজিত দেখতে পেল নিখিলেশ আর দুজন পুলিশকর্তা মিউজিয়ামের সামনে ঘোরাফেরা করতে করতে কথা বলছে। সুজিত দারোয়ানের সাথে আরও কিছু কথা বলল। দারোয়ান তাকে বলল যে আরও একজন সিকিউরিটি গার্ড আছে, তবে ছুটিতে আছে এখন। সুজিত যদিও দারোয়ানকে আরও কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, দারোয়ান আর কিছু বলতে চাইল না। সে নিখিলেশদের দেখে এগিয়ে গেল তাদের দিকে। সে বলল, साहब लोग आ गए हैं, हम देखते हैं वो लोग क्या चाहते हैं। সুজিত এদিক ওদিক ঘুরে সাতারা শহরের দিকে চলে গেল। নিখিলেশের সাথে তার কথা হয়েছে, সে তার মতো বাস বা ট্রেন ধরে ফিরে যাবে। সেই মতো সুজিত মুম্বাইয়ে ফিরে গেল। এদিকে নিখিলেশ ডিসপ্লে রুমে গিয়ে দুজন পুলিশের সাহায্যে খুব সুচারুভাবে তল্লাশি শুরু করল। বাগনকটা একটা বিশেষ জিনিস বলে ডিসপ্লে রুমের মাঝখানে একটা টেবিলের ওপর রাখা হয়েছিল। টেবিলটা একটা টেবিল কভার দিয়ে ঢাকা ছিল। তার উপর একটা লাল মখমলের কাপড়ের উপর বাগনকটা রাখা ছিল। তার উপর ছিল কাঁচের কভার। কাঁচের কভারটা ভালো করে পরীক্ষা করে দেখা হলো। তার গায়ে কোনো ফাটা বা চেরা দাগ নেই। কি মনে হতে নিখিলেশ টেবিলের তলাটা দেখতে চাইল। সে নিচু হয়ে টেবিলের তলায় ঢুকে গেল। একটা মোটা পর্দার মতো কাপড় দিয়ে টেবিলটা ঢাকা ছিল, একদম মেঝে অবধি সেটা ঝুলছিল। নিখিলেশ কাপড়টা সরিয়ে টেবিলের তলায় ঢুকে গেল।
মোবাইলের আলোয় দেখতে লাগলো সে। ঠিক মাঝখানটা হাত বোলাতে বোলাতে একটা মোটা সেলোটেপের মতো কিছু হাতে লাগলো। একটু চাপ দিতেই একটা চৌকো মতো মার্বেলের টুকরো হাতে উঠে এলো। নিখিলেশ রাতে ফিরে সুজিতের সাথে খেতে বসে সুজিতকে বলল, তারপর বলো তোমার অভিজ্ঞতা। দারোয়ানের পেট থেকে কিছু বার করতে পারলে? না, তবে সে চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করছিল। আমার হিন্দিটাও যাই হোক ম্যানেজ করেছি। তার মানে এমন কিছু একটা হয়েছে বুঝলে, যাতে সে ভয় পাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন চাকরি ছেড়ে দেশে চলে গেলে তার উপর দোষটা এসে পড়তে পারে, সেজন্য সে চাকরি ছাড়তে পারছে না। দেশ কোথায় জিজ্ঞেস করেছো? সেখানে কে কে আছে? দেশ থেকে সম্প্রতি কেউ এসেছিল কিনা? হ্যাঁ, সেসব জিজ্ঞেস করেছি। তার এক ভাই নাকি কিছুদিন আগে এসেছিল, আর তার গ্রাম পুনা রোড থেকে ভিতরে ওই ভিলগাঁও না কি যেন নাম, ভিলগাঁও মনে হয়। পুলিশ অবশ্য দারোয়ানের বাড়ির ঠিকানা নিয়েছে। তা ভাই কি করতে এসেছিল সেসব কিছু বলেছে? না, সেসব কিছু বলেনি। তবে ওর ভাই নাকি মাঝে মাঝে বেড়াতে আসতো। তবে সে তার ভাইয়ের প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছিল, সেটাও লক্ষ্য করলাম। আর আরেকজন সিকিউরিটি গার্ড আছে, সে এখন নাকি ছুটিতে। স্থানীয় পুলিশ ঘরটা ভালো করে তল্লাশি করেইনি। আরে বাবা, জিনিসটা তো পাখা লাগিয়ে উড়ে যেতে পারে না। নিশ্চয়ই যে বা যারা চুরি করেছে ওই ঘর থেকেই জিনিসটা সরিয়েছে। প্রশ্ন হলো কিভাবে? এখানে উত্তর হলো যথেষ্ট সময় নিয়ে সে কাজটা করেছে। চাবি কোনোভাবে হস্তগত করে রাত্রেবেলায় ওই ডিসপ্লে রুমে ঢুকে বাঘ নোক রাখা ছিল যে টেবিলের উপরে, সে টেবিলের তলায় শুয়ে মার্বেল কেটে জিনিসটা বের করে নিয়েছে। পরে আবার মার্বেলের টুকরোটা খাপে খাপে বসিয়ে সেলোটেপ আর মার্বেল বা টাইলস জোড়া লাগানোর আঠা দিয়ে আটকে দিয়েছে। তার আগে বাঘনোক যে লাল কাপড়ের উপরে ছিল সেটাও সে ঠিকঠাক করে দিয়েছিল, যাতে সহজে কারো নজরে না পড়ে। পরেও নি। আমি ভালো করে টেবিলটা দেখতে গিয়ে আসল ব্যাপারটা নজরে পড়ল। এরপরে থানার ওসি আর আমার দিকে চোখ তুলে তাকাতেও পারছে না। ফিরেও আসছিলাম, কিন্তু মাথায় এটাই ঘুরঘুর করছিল, চাবিটা কি করে বাইরে গেল। ফেরার পথে আবার মিস্টার রাঠোরের ফ্ল্যাটে গেলাম। কথায় কথায় বেরোলো যে মাঝে নাকি ডিসপ্লে রুমের পুরনো তালা খুলছিল না। চাবিওয়ালাকে ডেকে সেই তালা ঠিক করা হয়েছিল। সেই চাবিওয়ালাকে ডেকে নিয়ে এসেছিল দারোয়ান। এখন প্রশ্ন হলো, যখন চাবি তৈরি করা হয়েছিল তখন কি কোনো নকল চাবি তৈরি করার ব্যবস্থাও হয়েছিল? আর সেটার পরিকল্পনা কার ছিল? দারোয়ান না দারোয়ানের ভাইয়ের? পরের দিন সকালে নিখিলেশের ফোন বেজে উঠল। हेलो, क्या हुआ? ओह नो, कब हुआ? ठीक है हम अभी निकलते। हाँ हाँ हाँ। সুজিত পাশের ঘরে ঘুমাচ্ছিল। নিখিলেশ তাকে ফোন করল। হ্যালো। হ্যালো, আমি বেরোচ্ছি, সাতারা যেতে হবে। মিউজিয়ামের দারোয়ান খুন হয়েছে। সে কি? কখন? লোকাল থানা থেকে ফোন করেছিল, সম্ভবত রাতেই খুন হয়েছে। একটা আফসোস হচ্ছে বুঝলে, আমাদের লোকটাকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছিল যে লোকটা কিছু জানে, তার উপর টেম্প তো হতেই পারে। যাকে, ব্যাপারটা আরো জটিল হয়ে গেল। আমার যদি প্রয়োজন হয় তোমাকে ফোন করব, তুমি আমাকে ফোন করবে না, ব্যস্ত থাকবো। ওকে? নিখিলেশ বেরিয়ে গেল। নিচে তার গাড়ি অপেক্ষা করছিল। সুজিত জানলার কাছে গিয়ে দেখল নিখিলেশের গাড়ি বেরিয়ে গেল। সুজিতের খুব খারাপ লাগছিল। কালকেই তো লোকটার সাথে কথা বললাম, বেচারা চাকরি ছাড়বার কথা ভাবছিল। ইস, নিখিলেশ গিয়ে পৌঁছালো মিউজিয়ামে। আজ সেখানে অনেক পুলিশ। মিউজিয়ামটা একটা ছোট পাহাড়ের ওপর অবস্থিত। মেন গেটের একটু পাশে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট। তারই একটু পরে দারোয়ানের ঘর। তার মৃতদেহটা পড়ে আছে সেই টয়লেটের সামনে। এমনিতেই জায়গাটা নির্জন, কাউকে খুন করে ফেলে রেখে গেলেও কেউ দেখার নেই। লোকালয় দোকানপাট শুরু হচ্ছে পাহাড়ের নিচে থেকে। সেখানেই পর্যটকদের গাড়ি রাখার জায়গা। আর তাছাড়া দুর্গ এলাকা অনেক বড়। এখানে কেউ লুকিয়ে থাকলে তাকে কারো পক্ষে খুঁজে বার করা খুব শক্ত।
নিখিলেশ লোকাল থানার অফিসারের দিকে এগিয়ে যেতে তিনি এসে বললেন, সকালবেলা দারোয়ানের বউ ঘুম থেকে উঠে মৃতদেহটা দেখে। সে কান্নাকাটি চেঁচামেচি করতে শুরু করলে তার ছেলে ঘুম থেকে উঠে এসে বাবার মৃতদেহ দেখে। তারপরে সেই নিচের থেকে লোক ডেকে নিয়ে আসে। তারাই থানায় খবর দেয়। দারোয়ানের বউ ছেলের সাথেই কথা হয়েছে। তারা কিচ্ছু টের পায়নি, রাতে কোনো শব্দ শোনেনি। দারোয়ানের বউয়ের দিকে নিখিলেশের চোখ পড়ল। সে এখন উদাসভাবে বসে আছে একটা বছর 5 মেয়েকে কোলে নিয়ে, আর একটা 12 বছরের ছেলে তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। স্থানীয় 2-1 লোক একটু দূরে দাঁড়িয়ে আছে। নিখিলেশ কাছে গিয়ে দেখল দারোয়ানের পেটে একটা ছোড়া বিঁধে আছে। একটা রক্তের ধারা তার পেট থেকে বেরিয়ে তার মৃতদেহের পাশে জমে আছে। কিছু মাছি উঠছে তার মুখের ওপর এবং জমাট রক্তের উপর। দারোয়ানের মুখটা যন্ত্রণাক্লিষ্ট, ভ্রু কোঁচকানো, মুখে তীব্র ব্যথার অভিব্যক্তি। মনে হয় দারোয়ান টয়লেটের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই তার সামনে কেউ এসে অতর্কিতে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে। আততায়ী আগে থেকেই এসে টয়লেটের পিছন দিকে বসেছিল। কাজ সেরে সে নেমে চলে গেছে। নিখিলেশ অফিসারকে জিজ্ঞেস করে জানল দারোয়ানের দেশের বাড়িতে ফোন করা হয়েছে। তার বাড়ির লোক রওনা দিয়েছে। নিখিলেশের মাথায় একটা চিন্তা করছিল। সে লোকাল অফিসারের থেকে দারোয়ানের বাড়ির ঠিকানা নিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেল। অফিসারকে সে বলে গেল পোস্টমর্টম রিপোর্ট এলে তাকে যেন খবর দেয়া হয়। অফিসার নিখিলেশকে জানালো যে মুম্বাই পুলিশের বিশেষ দল ও ফরেন্সিক দল আসছে এই খুনের তদন্ত করতে। নিখিলেশ এই ব্যাপারে আর কথা বাড়াল না। সে তাড়াতাড়ি গাড়ির দিকে এগিয়ে গেল। তার হাতের চিরকুটে লেখা দারোয়ানের বাড়ির ঠিকানা ভিলগাঁও, পুনা রোড। নিখিলেশ সেদিন বাড়িতেই ফিরল না। সুজিতের মনটা ছটফট করছিল কি হলো তা জানার জন্য, কিন্তু নিখিলেশ বারণ করে গেছে ফোন করতে। শেষে রাত 12টার সময় নিখিলেশ নিজেই ফোন করে জানালো সে আগামীকাল ফিরবে। সুজিত টিভিটা চালিয়ে দেখল এই সংক্রান্ত কোনো খবর আছে কিনা। অনেকক্ষণ পরে লোকাল একটি চ্যানেল খবর দিল সাতারা মিউজিয়ামে সিকিউরিটি গার্ড খুন হয়েছে। খুনের কারণ কিছু বোঝা যাচ্ছে না। ব্যক্তিগত কোনো কারণ নাকি মিউজিয়াম সংক্রান্ত কোনো বিষয় এই খুনের সাথে জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে। মিউজিয়াম বিশেষ কারণে 3-4 দিন ধরে বন্ধ আছে। সুজিত বুঝতেই পারল তার মানে বাঘনখ চুরি যাবার ঘটনাটা মিডিয়ার সামনে প্রকাশ করা হয়নি। নিখিলেশ ফিরল পরের দিন রাত্রি 11টার সময়। সুজিত জেগেই ছিল। নিখিলেশ তাকে ফোন করে বলে দিয়েছিল সে ফিরছে, তাই খাবার টেবিলে অপেক্ষা করছিল। নিখিলেশ এসে বসতে সুজিত তাদের খাবার বেড়ে নিল। ভাতের থালা সামনে টেনে নিয়ে নিখিলেশ বলল, এই 2 দিন যা গেল ঠিকমতো খাবারও সময় পাইনি। কি গো, এগুলো কিছু? এগুলো মানে তেমন কিছুই না। আসলে চুরি স্পটটা এখান থেকে এত দূরে যে যাতায়াত করতেই সময় লেগে যাচ্ছে অনেক। তারপর সেদিন তো দারোয়ানের ডেড বডিটা দেখে বেলগাঁও গেলাম, ওর দেশের বাড়ি। বাড়িতেই শুধু ওর বাবা মা ছিল। তার বড় ভাই আর গায়ের 2 জন তার মৃত্যুর খবর পেয়ে ওই মিউজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সেখানেই শুনলাম তার এক ছোট ভাই আছে। সে কোথায় আছে তারা জানে না, তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তার সঙ্গেই দারোয়ানের বেশি ছিল যোগাযোগটা। সে মাঝে মধ্যে তার দাদার কাছে গিয়ে থাকতো। ওকে পাড়ার একজন বলল ওর ছোট ভাইয়ের নাম বালু। সে এখন মুম্বাইতে কোনো একটা কাজ করে, সম্ভবত সে কোনো ভালোই কাজ করে, কারণ সে যখন পাড়ায় আসে বেশ ভালো জামা কাপড় পরে আসে এবং বেশ পয়সাও খরচ করে। তাহলে কি সন্দেহের তীর ওই বালুর দিকেই যাচ্ছে? আচ্ছা, ডিসপ্লে রুমের ওই সিসিটিভি ফুটেজ দেখেছো? কিন্তু বালু কি তার দাদাকে খুন করবে? সিসিটিভি ফুটেজে একজনকে দেখা গেছে দরজা দিয়ে ঢুকতে, কিন্তু মুখে মাথায় কালো কাপড় বাঁধা। সে যদি বালু হয় এখানেই তো খটকাটা লাগছে। খুনটা একটা বড় জিনিস। একটা হত্যাকাণ্ড এমনি এমনি ঘটে না। আর যদি তর্কের খাতিরে ধরেও নি চুরিটা বালু করেছে, কিন্তু তারপরে সে কি আবার পরদিন ওইখানে এসে তার দাদাকে খুন করবে? অপরাধী মনস্তত্ত্ব কিন্তু তা বলে না। সে যেটা চুরি করেছে তার মূল্য কতটা সেটা সে জেনেই করেছে।
না হলে আরও তো মূল্যবান জিনিস ছিল, সেগুলো চুরি করলো না কেন? এক হতে পারে সে এই বিষয়ে খোঁজ খবর রাখে, নয়তো কেউ তাকে লাগিয়েছে এটা চুরি করার জন্য, যদিও দ্বিতীয়টা সম্ভাবনা বেশি। কারা লাগিয়েছে? এটা তুমি একটা ভালো প্রশ্ন করেছো সুজিত। কারা বালুকে লাগিয়েছে এই চুরিতে যদি জানা যেত তাহলে তো সমস্যার সমাধানই হয়ে যেত। তাহলে বালুকে তোমরা ধরছো না কেন? মানে ওকে ধরতে পারলে তো কিছুটা ক্লু পাওয়া যায়। কিন্তু বালুই যে চুরিটা করেছে তা তুমি নিশ্চিত করে বলছো কি করে? তার মতন সাধারণ মানুষ বাঘনখের মূল্য জানবে কি করে? আর তাছাড়া সে যদি তার দাদার সঙ্গেই হাত মিলিয়ে এটা করে থাকে, তাহলে সে এটা জানে যে প্রাথমিক সন্দেহ তার দাদা ও তার উপরেই পড়বে। হ্যাঁ, কিন্তু তাহলে তার খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? ফোনেও তো যোগাযোগ করা যাচ্ছে না, ফোনটা বন্ধ বলছে। হ্যাঁ, প্রাথমিক সাসপেক্ট তো বালুই, এছাড়া তো আর কাউকে পাওয়া যাচ্ছে না। আরেকজন সন্দেহভাজন তো খুন হয়ে গেছে, সেই জন্যই তো বালুর খোঁজে লোক লাগানো হয়েছে। কিন্তু মহারাষ্ট্র তো আর একটুখানি জায়গা নয়। কোথায় ঘাপটি মেরে বসে আছে তা জানা তো অত সহজও কাজ নয়। তবে গ্রামে ওর বন্ধুর মোবাইল থেকে বালুর একটা ছবি নিয়ে মুম্বাই আর মহারাষ্ট্র পুলিশের কাছে দিয়ে এসেছি। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। আজকে তো সারাদিন এসব করতেই চলে গেল। গতকালে তো দেরি হয়ে গেল, সাতারাতেই একটা হোটেলে থেকে গিয়েছিলাম। তবে বালুর কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড নেই, সেটা পুলিশ রেকর্ড থেকে পাওয়া গেছে। মুম্বাইয়ের একজন কনস্ট্রাকশন এজেন্টের আন্ডারে নাকি বালু কাজ করে, এটা ওর বন্ধু ছিল। ওর ছবি নিয়ে খোঁজ করা হচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন বলো দেখি। তুমি তো ডিটেকটিভ গল্প লেখো। সেসব গল্পের প্লট আমি তো তোমার থেকেই সংগ্রহ করি ভাই। সেসব থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ম্যানেজ করে লিখি আর কি। মিস্টার ওয়াটসন হবার যোগ্যতা কি আর আমার আছে বলো? হ্যাঁ, আমারও শার্লক হোমস হবার যোগ্যতা নেই। এই অফিসে টেলায় পড়ে কিছু কেস সলভ করেছি, আরও অনেক কেস তো সলভ করার কিনারায় এসেও ছেড়ে দিতে হয়েছে। খারাপ লাগে বুঝলে, তাই ভেবেছি অফিস ছেড়ে দিয়ে নিজেই একটা ডিটেকটিভ এজেন্সি খুলব। তাহলে তো খুবই ভালোই হয়। আমিও পুরোপুরি ওয়াটসন হওয়ার জন্য লেগে পড়তে পারি। কি বুঝতে পারি তুমি আমার কাছেও সব কথা খুলে বলতে পারো না, তদন্তের স্বার্থে গোপনীয়তা, তাই তো? আসলে কেস নিয়ে আলোচনাটাও খুব জরুরি বুঝলে। হয়তো একটা কথা আমার মাথায় আসছে না, কিন্তু তোমার কথা থেকে কোনো ক্লু পাওয়া গেল, সেই জন্যই তোমার সঙ্গে আলোচনা করি আর কি। তোমার থেকে যে খবর বাইরে যাবে না আমি জানি। আচ্ছা, যে প্রশ্নটার উত্তর আমি তোমার থেকে চাইছিলাম, জিনিসটা কি এখনো বালুর কাছে আছে নাকি হাত বদল হয়ে গেছে? দেখো, আমার যেটা মনে হয়, বালু এইরকম একটা মূল্যবান জিনিস নিয়ে বেশি দিন লুকিয়ে থাকতে চাইবে না। অবশ্য যদি সে নিজের দায়িত্বে চুরিটা করে থাকে, আর অ্যান্টিক জিনিসের মূল্য সম্পর্কে যদি তার ধারণা থাকে, আর ধরো যদি পয়সার বিনিময়ে তাকে কেউ কাজে লাগিয়ে থাকে, তারা নিশ্চয়ই এতক্ষণে তার কাছ থেকে জিনিসটা নিয়ে নিয়েছে। আর তাদের লোকই মনে হয় বালুর দাদা, মানে ওই মিউজিয়ামের দারোয়ানকে খুনটা করেছে। এখন প্রশ্ন হলো, তারা কারা? দারোয়ানের খুনের তদন্ত পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্ট করবে, এই নিয়ে আমি মাথা ঘামাবো না। যদিও দুটোর মধ্যে যোগসূত্র আছে, তবে সারা পৃথিবী জুড়েই অ্যান্টিক জিনিস চোরাচালানের বাজার রয়েছে, আর অ্যান্টিক চোরাচালানকারীরা বাঘের নখের মূল্য জানে। তবে সব এয়ারপোর্টকে অ্যালার্ট করা আছে, সেটা মনে হয় না এর মধ্যে দেশের বাইরে চলে গেছে। তবে মহারাষ্ট্রের বাইরে চলে যেতে পারে। সমস্ত বড় বড় অ্যান্টিকের দোকানের প্রতি নজর রাখা হয়েছে, দেখা যাক কি হয়। বড্ড টায়ার্ড লাগছে বুঝলে, তার একটু দেরি করে বেরোবো। চলো শুয়ে পড়া যাক, তোমার ব্রেনকেও তো একটু রেস্ট দেওয়া দরকার নাকি? চলো। এদিকে নজর দেওয়া যাক একটু কলকাতার দিকে। কলকাতার জ্যোতি কিউরিও অ্যান্ড অ্যান্টিক শপ বহু দিনের পুরনো দোকান। নিউ মার্কেট এলাকার অনেক দোকানের মাঝে খেয়াল করে না দেখলে চট করে নজরে পড়বে না দোকানটা, কিন্তু ভিতরে দোকানটা বেশ লম্বাটে ধরনের। বেশ কিছু ব্রিটিশ আমলের জিনিস এবং তারও আগের নবাবী আমলের জিনিস এখানে পাওয়া যায়। এছাড়া কিছু দুষ্প্রাপ্য মূর্তিও এখানে আছে। সিরাজউদ্দৌলার পানপাত্রও নাকি এখানে পাওয়া যায়। শুধু কলকাতার নয়, ভারতের পয়সাওয়ালা ব্যক্তিরা যারা অ্যান্টিক জিনিস দিয়ে ঘর সাজাতে চায়, তারা সবাই কলকাতায় এলে এই দোকানে ঘুরে যায়। তবে কোন ঘুরপথে এখানে এইসব দুষ্প্রাপ্য জিনিস আসে তা কেউ জানে না। তবে অনেক সময়
অ্যান্টিক জিনিসের নিলাম হয়, সেখান থেকে কিছু জিনিস সংগ্রহ করা হয়। শ্রীজ্যোতি ইরানি এখন এই দোকানের মালিক। তারা পার্সি। বহু বছর আগে মুম্বাই থেকে কলকাতায় ব্যবসা করতে চলে এসেছিলেন তাদের পূর্বপুরুষ। যদিও তাদের আত্মীয় স্বজন মুম্বাইতে থাকে, কলকাতায় তাদের আরও কয়েকটা দোকান আছে। তাদের মূল ব্যবসা ছিল কাপড়ের। তার সঙ্গে তারা প্রাচীনকালের কিছু দুষ্প্রাপ্য জিনিস তাদের দোকানে রাখতে শুরু করেছিলেন। এখন তাদের নিউ মার্কেট এলাকায় শুধু অ্যান্টিক জিনিসের একটা দোকান রয়েছে। অবশ্য এই দোকানের বয়সও প্রায় 50 বছর হয়ে গেছে। শ্রীজ্যোতির বয়স প্রায় 50 বছর। তিনি তার 25 বছর বয়স থেকে এই দোকান দেখাশোনা করছেন। অ্যান্টিক বাজারে তাকে সবাই শ্রীজি বলে ডাকে। রাত 8টার সময় দোকান বন্ধের উদ্যোগ করছেন শ্রীজ্যোতি। এমন সময় একজন লোক তার দোকানে এসে প্রবেশ করল। শ্রীজ্যোতি বললেন, अभी दुकान बंद होने वाला है, बाद में आइए। লোকটা কোনো কথা না বলে তার দোকানের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। লোকটার পিঠে একটা ব্যাগ রয়েছে, সাধারণ একটা টি শার্ট আর জিন্স পরনে। তার মুখে চোখে বেশ ক্লান্তির ছাপ। শ্রীজ্যোতি একটু বিরক্তির সাথেই আবার বললেন, अरे क्या हुआ, अब सुन नहीं सकते, जाइए अभी। লোকটা গেল না। উল্টে একটা লম্বা টুল ছিল, সেখানে বসে আস্তে করে বলল, मेरे पास एक कीमती चीज है। শ্রীজ্যোতি তার দিকে একবার তাকিয়ে ভিতর থেকে দোকানের দরজাটা বন্ধ করে দিলেন। তার কাছে এই রকম ধরনের কিছু লোক মাঝে মাঝে আসে, তাই তিনি খুব একটা অবাক হলেন না। বললেন, क्या है दिखाओ। अच्छा चलो अंदर चलो। লোকটাকে নিয়ে শ্রীজি দোকানের পিছনের স্টোর রুমে ঢুকে আলো জ্বালালেন। লোকটা সেখানে দাঁড়িয়ে তার পিঠের কালো ব্যাগটা সামনে নিয়ে এলো। তার ভিতর থেকে কয়েকটা জামা কাপড় বার করে মেঝেতে ফেললো। তারপরে একটা কালো কাপড়ে মোড়া একটা জিনিস বার করে ধীরে ধীরে মোড়কটা খুলল। ইস্পাতের তৈরি চওড়া পাতের মতো, দুপাশে দুটো গর্ত, সেটার উপর উঁচু উঁচু ছুঁচলো কাঁটা রয়েছে। শ্রীজ্যোতি খুব ভালো করে জিনিসটা হাতে তুলে দেখলেন। তার অভিজ্ঞ চোখ বুঝতেই পারল জিনিসটা ইউনিক। কি হতে পারে এটা? চট করে তার মাথা এলো না, কিন্তু তিনি তার মনের ভাব প্রকাশ করলেন না। বললেন, क्या है ये? पहचान नहीं पाए? ये बाघ का नाखून है, बाघ का, हमारा शिवाजी महाराज का, असली है बिल्कुल। क्या क्या बोला? टाइगर स्नेल, बाघ का नाखून, शिवाजी महाराज की। आपने कहाँ से पाया? कहीं से भी पाया है, आपको क्या? आपको लेना है तो बोलिए, नहीं तो हम जाते हैं। এই কথা বলে সে ছৌ মেরে বাগনকটা নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিতে চাইল, কিন্তু শ্রীজি তার হাত ধরে বলল, अरे अरे गुस्सा क्यों करते हैं? हम पूछते हैं ये चीज आपको मिले कैसे? बोल रहा हूँ, चोरी वोरी तो नहीं किया? हमें रुपए की ज़रूरत है, हमें कुछ रुपया दे दीजिए, हम चले जाते हैं। শ্রীজি ধীরে সুস্থে বাগনকটা কাপড় দিয়ে মুড়িয়ে নিজের শেলফের মধ্যে ঢুকিয়ে বললেন, कितना रुपया मांगते हैं आप? 1 लाख। 1 लाख तो बहुत ज्यादा है। पहले हमें ये परखना होगा ये असली है या नकली। ये असली है, हम म्यूजियम से लिया है इसको। अरे कैसे लिया? चोरी किया? हम कैसे विश्वास करें? हम ये रख लेते हैं, परख करने पड़ेगा असली और नकली, तब भी आपको पैसा मिलेगा। नहीं 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 नहीं, हमें ये दे दीजिए। हम आप अभी पैसा देंगे तो ये आपको मिलेगा, नहीं तो हम चले जाएंगे यहाँ से। जाइए, पर पुलिस आपको पकड़ लेंगे तो जेल में घुस जाइए। ठीक है, अभी कुछ रुपया दे दीजिए, हम कल आते हैं वापस। শ্রীজি কোনো কথা না বলে তার হাতে 1000 টাকা দিয়ে দিল। বলে দিল কাল যেন এই সময় সে এখানে আসে। লোকটা বেরিয়ে যাবার পর শ্রীজি ফোনটা তুলে কার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল।
রাতে সুজিত আর নিখিলেশের মধ্যে কথা হচ্ছিল। সুজিত জিজ্ঞেস করলো, এই বলছি, বালুর খোঁজ পাওয়া গেল? না, তবে একটা ক্লু পাওয়া গেছে। বালুর ছবি দেখি কনস্ট্রাকশন এজেন্টদের কাছে খোঁজ করা হচ্ছিল। একজন কনস্ট্রাকশন এজেন্ট খবর দিয়েছে বালু ছিল মার্বেল মিস্ত্রি। ও, তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? সমস্যার সমাধান, মানে বালুই চুরি করেছে। হ্যাঁ, একটা কথা ঠিকই বলেছ। মিউজিয়ামে যে মার্বেলের টেবিলটায় বাঘনখটা ডিসপ্লে করা হয়েছিল, সেটা যেভাবে কেটে বাঘনখটাকে বার করে দেওয়া হয়েছে, সেটা একজন দক্ষ মার্বেল মিস্ত্রি ছাড়া কেউ পারত না। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। কিন্তু বালু তাহলে গা ঢাকা দিয়ে আছে কেন? নিশ্চয়ই তার কাছে বাঘনখটা আছে। বাঘনখটা সে নিজের কাছে রেখে দিয়ে করবেটা কি? বাঘনখটার সত্যি কত দাম হতে পারে, তার সম্পর্কে তার কতটা ধারণা আছে? তবে এটা তো সে জানে, সে একটা জিনিস চুরি করেছে। চুরির মাল সমেত ধরা পড়লে তার শাস্তি হবেই। আর তাছাড়া সে চুরিটা করেছে টাকার জন্য। সে নিজের কাছে নিশ্চয়ই ওটা বেশি দিন রাখতে চাইবে না। হ্যাঁ, তাহলে তোমরা অ্যান্টিকের দোকানগুলোর উপর নজর রাখো। যদি কোনো দোকানে মানে জিনিসটা বিক্রি করতে যায়। সারা ভারতে অ্যান্টিকের দোকান কি কম আছে? মুম্বাইয়ের দোকানগুলোতে এখনও তেমন কেউ আসেনি, খবর পাওয়া গেছে। আর এইসব জিনিসের দোকানে খুব একটা কেনাবেচা হয় না। পোর্ট এলাকায় হাত বদল হয়ে যায়, ছোটোখাটো লঞ্চে বা মাছ ধরার ট্রলিতেও হাত বদল হয়। দেখো এতদিনে শ্রীলঙ্কা বা বাংলাদেশে পাচার হয়ে গেছে কিনা। শুধু একা বালুর কর্ম নয় এটাকে পাচার করা। মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওপর মহল থেকে খুব চাপ আসছে। যদি একবার মিডিয়াতে বেরিয়ে যায় খবরটা, তাহলে তো একেবারে সর্বনাশ হবে। দেখো, নিশ্চয়ই কেউ না কেউ ধরা পড়বে। আচ্ছা, ওই দারোয়ানের খুনের কোনো খবর পাওয়া গেল? না, সেদিকেও কোনো খবর পাওয়া যায়নি। ফরেন্সিক দল সব কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে। আর পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? রাত্রি 3টে নাগাদ খুন হয়েছে। দেহের অনেক জায়গায় ক্ষত আছে। মনে হয় দারোয়ান বাধা দেওয়ার চেষ্টা করেছিল। অধিক পরিমাণে রক্তপাতের কারণে মৃত্যু হয়েছে। কিন্তু দারোয়ান যে কী কারণে খুন হলো সেটা বোঝা যাচ্ছে না। এটা আবার না বোঝার কি আছে? সে নিশ্চয়ই চুরির সাথে জড়িত ছিল, তাই তার মুখ বন্ধ করার জন্য খুন করা হয়েছে। বাহ, তোমার কাছে তো সব কিছুরই সহজ সমাধান রয়েছে। হ্যাঁ, আসল ফিল্ডে যদি নামতে তাহলে 2 মিনিটেই সমাধান হয়ে যেত। না না, তা নয়। এইসব কেসে তদন্ত যে কতটা জটিল সেটা বুঝতে পারি। আচ্ছা, মিউজিয়াম কি এখন বন্ধ? সেটাও আরও এক সমস্যা। বাঘনখ ভারতে এসেছে ব্রিটিশ মিউজিয়াম থেকে। সেটা সাতারা মিউজিয়ামে ডিসপ্লে হচ্ছে। সব পেপারেই বেরিয়েছিল, তাই দলে দলে লোক আসছে। মহারাষ্ট্রের লোকেদের সঙ্গে শিবাজি মহারাজের আবেগটা খুব বেশি রকম জড়িত, সেটা তো জানো। মিউজিয়াম খুলেছে, কিন্তু ওই ডিসপ্লে রুম বন্ধ আছে। তাহলে এবার তো মিডিয়া স্টোরি করতে শুরু করবে। বেশি দিন কিন্তু এই খবর চাপা দিয়ে রাখা যাবে না। আচ্ছা, ওই দারোয়ানের ফ্যামিলি কি দেশে ফিরে গেছে? হ্যাঁ, ওরা দেশে চলে গেছে। সেখানে ওদের ফ্যামিলির উপর নজর রাখা হয়েছে। তবে ওর স্ত্রীকে জেরা করে বিশেষ কিছুই পাওয়া যায়নি। কোনো দিক থেকেই বিশেষ কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, এটাই মুশকিল। আর একজন যে গার্ডে ছিল সে কাজে আর ফিরে আসেনি, তাই তার দেওয়া ঠিকানায় গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। ফোনেও পাওয়া যায়নি। তবে তার বাড়ির উপর পুলিশের নজর আছে। সুজিত আর কোনো কথা বলল না। নিখিলেশ উঠে গিয়ে তার ঘরে চলে গেল। তাকে অফিস বেরোতে হবে। সুজিতও তার ঘরে গিয়ে তার ডায়েরিটা খুলে বসল। এতদিন সে এই কেসের সম্বন্ধে যা জেনেছে তা সে ডায়েরিতে লিখে রাখছে। সেই সঙ্গে তার নিজের মতামতও সে লিখে রাখে, যদি নিখিলেশের কোনো কাজে লাগে। এদিকে কলকাতায় সৃজির দোকান থেকে বেরিয়ে লোকটা এদিক ওদিক সতর্কভাবে তাকালো। তারপরে একটু জোরেই হেঁটে গিয়ে ধর্মতলার মোড়ে গিয়ে একটা চলন্ত বাসে উঠে পড়ল। কিন্তু সে জানতো না যে তাকে একজন অনুসরণ করছে। যদিও হঠাৎ করেই সে চলন্ত বাসে উঠে পড়তে অনুসরণকারী থেমে গেল। তারপরে কাউকে কিছু ফোনে বলল। ধর্মতলার মোড় ক্রস করার পর একটা বাইক বাসটা অনুসরণ করতে লাগলো। লোকটা শিয়ালদা স্টেশনের কাছে ব্রিজের উপর নেমে তাড়াতাড়ি করে হেঁটে নিচের রাস্তায় নেমে গেল। বাইকওয়ালা তাকে আর খুঁজে পেল না। লোকটা ভিড়ের মধ্যে দিয়ে বেশ খানিকটা হেঁটে গিয়ে এদিক ওদিক ঘুরল। তারপরে একটা সস্তার হোটেলে ঢুকে গেল। পরের দিন রাত 8টার সময়
সে আবার সৃজির দোকানে এসে উপস্থিত হলো। সৃজি তাকে দোকানের পিছনে স্টোর রুমে নিয়ে গেল। সেখানে সে কাপড়ে মোড়া বাগনকটা তার হাতে দিয়ে বলল, तुम्हारा माल नकली है, हम पर्क करके देख लिया, ये लेकर चला जाओ तुम। हाँ? नहीं 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 नहीं, ये नहीं हो सकता। ये असली शिवाजी महाराज का बाघ नाखून है, मुझे पक्का पता है ये असली है। ये नकली है, तुमने कहाँ से लिया ये भी तो नहीं बोला। चीज अच्छा है, ये बात ठीक है, पर असली नहीं है। जाओ अभी तुम बाहर चला जाओ, दुकान बंद करने का टाइम हो गया, हमारा पास फालतू बात करने का टाइम नहीं है। লোকটা 2-3 বার বোঝাবার চেষ্টা করল, কিন্তু সৃজি তার কোনো কথা শুনলেন না। তাকে একরকম জোর করেই বাইরে বার করে দিলেন। সে দরজার বাইরে যেতেই সৃজি ফোনটা নিয়ে বললেন, हेलो, लाल बाजार। লোকটা দোকান থেকে বেরোতেই দুজন লোক দুদিক থেকে এসে তার হাত দুটো ধরল। লোকটার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আর কিচ্ছু বলতে পারল না। কিন্তু এরা কেউ জানল না দূর থেকে একজন এই ঘটনাটার ছবি তুলে রাখল। এই ঘটনার 2 দিন পর সুজিতের নজর আটকে গেল স্থানীয় সংবাদপত্রের একটা সংবাদের দিকে। সংবাদপত্রে লেখা রয়েছে, অনিবার্য কারণবশত সাতারা মিউজিয়ামে শিবাজি মহারাজের যে বাগনকটি ডিসপ্লে হচ্ছিল সেটার ডিসপ্লে কিছুদিন বন্ধ ছিল। আজ থেকে সেটা আবার ডিসপ্লে হবে। আগামী শনি রবিবারও মিউজিয়াম খোলা থাকবে। সুজিত সংবাদটা পড়ে ভাবল, ও তাহলে বাঘনক উদ্ধার হয়ে গেছে, কিন্তু নিখিলেশ তো কিছু বলল না। অবশ্য এই 2 দিন তোর সঙ্গে দেখাও হয়নি। পরের দিন ছিল শনিবার। সুজিত ঠিক করল সে সাতারা মিউজিয়ামে গিয়ে আবার সেটা দেখে আসবে। সেই মতো সে একটা মেসেজ করে দিল নিখিলেশকে। রবিবার সুজিতের সাথে আবার নিখিলেশের কথা হচ্ছে। ব্রেকফাস্ট টেবিলে সার্ভ করে দিয়ে নিখিলেশের কুক বাজারে গেছে। লুচি তরকারি খেতে খেতে সুজিত বলল, যাক, অনেক দিন পর নিশ্চিন্তে একটু ব্রেকফাস্ট খেতে পারছো কি? রামুকে একটু লুচি তরকারি করতে বললাম, ওই জন্য। হ্যাঁ, কি বলছো? নিশ্চিন্তে? তা বলতে পারো। কদিন যা গেল। তা কালকে বাগনক দেখে কেমন এলে? হ্যাঁ, ঠিকই দেখলাম, তবে টেবিলটার বক্সটা আলাদা মনে হলো। হ্যাঁ, এবার পুরোটা একটা কাচের কভার দিয়ে ঢাকা হয়েছে। তবে সিকিউরিটি ঠিক করা হয়েছে কি? মানে আবার যদি কিছু হয়? হবে না, আর চুরি গেলেও কিচ্ছু যাবে আসবে না। মানে তুমি কি ভুলে যাচ্ছ যে ওটা ওই ব্রিটিশ মিউজিয়ামে ফেরত দিতে হবে 3 মাস বাদে? কিছুই ভুলিনি, তবে নকল জিনিস চুরি গেলেই বাকি। আর একটা ওরকম তৈরি করে নেওয়া যায়। কি বলছো কি? নকল? তার মানে তোমরা দেশের মানুষকে ঠকাচ্ছ? না, তা নয়। বালু কলকাতা থেকেই ধরা পড়েছে। লালবাজার পুলিশ তাকে নিউ মার্কেটের কাছে একটা অ্যান্টিকের দোকানের সামনে থেকে ধরেছে। তারপরও কলকাতায় সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে তাকে। তার কাছ থেকে বাগনক উদ্ধার হয়েছে, তাকে মুম্বাই আনা হয়েছে। কিন্তু তার কাছ থেকে যে বাগনকটা উদ্ধার হয়েছে সেটা দেখে কিউরেটরের সন্দেহ হয়। তারপর ধাতু বিশেষজ্ঞদের দেখানো হয়, তারা বলে সেটা মাত্র 1 দিন আগে বানানো হয়েছে। ওপরটা ঘষে দিয়ে কিছু কালচে রং মাখিয়ে পুরনো দেখানোর চেষ্টা করা হয়েছে। তাছাড়া বাগনকের যে শার্পনেস সেটাও ঠিকমতো আসেনি। কিন্তু আপাতত ওটাই ডিসপ্লে করা হলো, কারণ বেশি দিন বন্ধ রাখা মানেই একটা সন্দেহ তৈরি হবে। আর এখানে দেশের ব্যাপারে জড়িত। না মানে তাহলে তোমরা কি ভাবছো এই নকলটাই ব্রিটিশ মিউজিয়ামে ফেরত দেবে? সেখানে কেউ কিছুই বুঝতে পারবে না? আরে দূর, ফেরত দিতে হবে না, কোনো দেরি আছে। দরকার হলে ডেট এক্সটেন্ড করা হবে। একদম কিচ্ছু করা না গেলে ব্রিটিশদের জানানো হবে, ইন্টারপোলকে জানানো হবে। তোমাকে তো আগেই বলেছি, এসব অ্যান্টিক জিনিসের আন্তর্জাতিক একটা বাজার রয়েছে, কিন্তু দেশের মুখটা পুড়বে, এই আর কি। তবে শোনো, এটা কিন্তু খুব একটা সিক্রেট ব্যাপার, তোমাকে ব্যাপারটা হজম করে নিতে হবে। আচ্ছা, তোমরা তো কলকাতায় ওই দোকানে তল্লাশি করতে পারতে, মানে যেখান থেকে বালুকে ধরা হয়েছে। সেই দোকানের মালিক কিছু করেনি তো?
সেটা আর তোমার বলার অপেক্ষা রাখে কি? এতক্ষণে তার দোকানে তল্লাশি হয়ে গেছে, কিচ্ছু পাওয়া যায়নি। আসলে সে যদি কিছু করেও থাকে, সে কি আর দোকানে আসল জিনিসটা রাখবে? কোথায় পাচার করে দিয়েছে। আর সব থেকে বড় কথা কি জানো, ওই লোকটি বালুর সম্পর্কে লালবাজারে ইনফর্ম দিয়েছিল। কলকাতায় তো আরও কিউরিও সব আছে। সব জায়গায় ইনফর্মার লেগে আছে। পুলিশও প্লেন রেসে গিয়ে খোঁজ খবর শুরু করেছে। বালুকে জেরা করে কিছু পাওয়া যায়নি? সেভাবে এখনও জেরা করা হয়নি, তবে সবে তো আনা হলো। এখন প্রশ্ন হলো আসল জিনিসটা কোথায় গেল। আচ্ছা নিখিলেশ, আমার মাথায় না একটা চিন্তা ঘুরঘুর করছে, বুঝলে। বালু নিজেই হয়তো কারোর সাথে হাত মিলিয়ে আসল জিনিসটা অন্য কাউকে দিয়ে দিয়েছে, আর নিজে বেশি পয়সা রোজগার করার জন্য মানে একটা নকল জিনিস বানিয়ে বিক্রি করার ধান্দায় ঘুরছিল। ও কিন্তু আসলে একজন মিস্ত্রি, সেটা মনে রেখো। এটা তুমি খুব একটা খারাপ বলনি। বালু মার্বেল মিস্ত্রি, হয়তো সেই কারণেই ওর সঙ্গে এই লাইনের নামকরণ চেনা জানা আছে। অ্যান্টিক জিনিসের যারা ব্যবসা করে তারা অনেক সময় আসল জিনিসের সঙ্গে একটা অবিকল নকল জিনিস তৈরি করে। খুব অভিজ্ঞ লোক ছাড়া কিছুই ধরতে পারবে না। বালু জিনিসটা আসল হোক বা নকল হোক, সেটা নিয়ে দোকানে গেল কেন? মনে রেখো, সে মুম্বাইয়ের কোনো দোকানে যায়নি, সোজা কলকাতায় চলে গেছে। তার মানে সে আগের থেকেই জানতো এসব জিনিস এখানেই কেনা বেচা হয়। দেখো, এখানে দুটো বিষয় আছে। হয় সে জেনে শুনে নকল জিনিস নিয়ে এসেছিল, নয়তো সে ভয়ে ওই মুম্বাই ত্যাগ করে চলে এসেছিল। ভয়? কিসের ভয়? যে ওকে লাগিয়েছিল জিনিসটা চুরি করার জন্য, সে কি ওকে ছেড়ে দেবে নাকি আসল জিনিসটা হাতে না পেয়ে? বাহ, কে যে গোয়েন্দা আমি বুঝতেই পারছি না। তোমার মাথায় তো বেশ পয়েন্টগুলো এসেছে। দাঁড়াও, বিশেষ গোয়েন্দা হিসেবে তোমার নাম আমি রেকমেন্ড করবো ডিপার্টমেন্টের কাছে। আরে না না, যা মনে এলো তাই তোমার কাছে বললাম। ঠিকই বলেছে। আমাদের নজরে আছে বড় বড় কিছু লোক যারা এইসব জিনিস বেচা কেনা করে। তাদের উপর একজন আছে মিস্টার পুনাওয়ালা। একবার দক্ষিণ আমেরিকা থেকে প্রাচীন ইনকা সভ্যতার একটি মূর্তি আনতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। এদের সাম্প্রতিক কাজকর্ম সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এই সময় নিখিলেশের একটা ফোন এসে গেল। সে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। সুজিত তার ঘরে গিয়ে পুরনো পেপার যেখানে রাখা হয় সেখানে কি যেন একটা খুঁজতে লাগলো। অনেকদিন পেপার বিক্রি করা হয়নি, 2 মাসের ওপর পেপার জমে আছে। খুঁজতে খুঁজতে একটা পেপার সে পেয়ে গেল। সেখানে একটা খবর ছিল, সেটা সে পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর নিখিলেশ এসে মুখ বাড়িয়ে তাকে বলল, রবিবারেও মুক্তি নেই, অফিস যেতে হচ্ছে। আসলে বালুকে জেরার ফলেও কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মনে হয়। দেখি গিয়ে, তুমি খাওয়া দাওয়া করে নিও, আমি কখন ফিরবো ঠিক নেই। সুজিত কিছু বলল না। নিখিলেশ চলে গেলে সে যে খবরটা পড়ছিল সেটাতে মনোযোগী হয়ে পড়ল। সেটা পড়া হয়ে গেলে সুজিত তার ডায়েরিটা নিয়ে বসল। কয়েকটা বিষয় তার মাথায় আসছিল, সেগুলো সে লিখে রাখল। ওদিকে নিখিলেশ তার অফিসে গিয়ে উপস্থিত হল। বালুকে প্রাথমিকভাবে জেরা করেছে তার সহকর্মী, এবার তার জেরা করার পালা। জেরাতে বালু বারবার বলতে লাগলো তার কাছ থেকে যে বাগনকটা পাওয়া গেছে সেটাই আসল। নিখিলেশ তাকে বলল সে মিথ্যে কথা বলছে, কারণ যে জিনিসটা তার কাছে পাওয়া গেছে সেটা মাত্র কয়েকদিনের আগে তৈরি। যদি সে আসল জিনিসটা চুরি করেও থাকে, তাহলে সে কি নিজের দায়িত্বে চুরি করেছে, না তাকে কেউ লাগিয়েছে? এই প্রশ্নের কোনো উত্তর দিল না বালু। অনেকবার একই প্রশ্ন করার পর সে যখন চুপ করে আছে, তখন তার সামনে একজনকে হাজির করা হলো। নিখিলেশ প্রশ্ন করল এই ব্যক্তিকে সে চেনে কিনা। প্রথমে বালু অস্বীকার করলেও পরে সে স্বীকার করতে বাধ্য হলো যে ওই ব্যক্তিকে সে চেনে। ওই ব্যক্তি প্রথমে তাকে এই বাগনকটা চুরি করার কথা বলেছিল। এই ব্যক্তি হলো সেই মিউজিয়ামের যে আরেকজন সিকিউরিটি গার্ড ছিল সে। তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলো। তাতে বিকাশ দেশমুখ নামে একজনের নাম উঠে এলো। বালু স্বীকার করল যে এই বিকাশ দেশমুখ তাকে দিয়ে আগে কাজ করিয়েছে। একবার একটা প্রাচীন অষ্টধাতুর মূর্তির অবিকল নকল সে তৈরি করেছিল। বিকাশ দেশমুখ নামের ব্যক্তিটি অ্যান্টিক জিনিসের কারবার করে। টানা জেরা করার পর বালু আর ওই সিকিউরিটি গার্ডকে
কিছুটা বিশ্রাম দেয়া হলো, কিন্তু তাদের এক ঘরে রাখা গেল না, কারণ জেরার মাঝেই তাদের মধ্যে মারামারি হবার উপক্রম হয়েছিল। সিকিউরিটি গার্ডের বক্তব্য, বালু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা একসাথেই চুরির পরিকল্পনা করেছিল, কিন্তু বালু তাকে না জানিয়েই কাজটা করেছিল। তাকে জানানো হলো যে বালু চুরিটা করতে পারেনি, কারণ জিনিসটা মিউজিয়ামেই রয়েছে। কথাটা শুনে বালু হকচকিয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকছিল না। তাহলে কি সে নকল জিনিসটা চুরি করেছিল? কিন্তু মিউজিয়ামে জিনিসটা থাকলে আসল জিনিসটা কোথায়? বালু বাগনকটা চুরি করতে পারেনি শুনে সিকিউরিটি গার্ড স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে বুঝতেই পারছিল এই ঘটনায় সে বিশ্রীভাবে ফেঁসে গেছে, কারণ তাকে সিবিআই এর গোয়েন্দারা জানিয়েছে যে তাকে ধরা হয়েছে খুনের চার্জে। মিউজিয়ামের দারোয়ান খুন হয়েছে। সেই খুনের দায়ে তারা দুজনেই অভিযুক্ত। এই কথা শুনে বালু অবাক হয়ে গেল। সে জানতই না তার দাদা খুন হয়েছে। সে কান্নাকাটি শুরু করে দিল। যাই হোক, এদের দুজনের থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে নিখিলেশ ও তার সহকর্মীরা একটা পরিকল্পনা করল। বিকাশ দেশমুখ এক্সপোর্ট ইম্পোর্টের এজেন্ট হিসাবে কাজ করত। পোর্ট এলাকায় একটা অফিস আছে। নিখিলেশ ও তার একজন সহকর্মী সেখানে গিয়ে হাজির হল। সুজিত অনেক রাতে নিখিলেশের একটা মেসেজ পেল। নিখিলেশ লিখেছে, আগামীকাল একটা অভিযানে যাচ্ছি। ভগবানের কাছে প্রে করো যেন অভিযান সফল হয়, আর আমাদের ডিপার্টমেন্টও দেশের সামনে মুখ রক্ষা পায়। পরের দিন মুম্বাই বন্দর এলাকায় সিভিল ড্রেসে পুলিশ ঠিক করছে, তবে কেউই কিছু বুঝতেই পারছে না। সাধারণভাবে যেমন অন্যান্য দিন কাজকর্ম করে লোকজন, সেই রকমই চলছে। একটা জায়গায় সেখানে স্থানীয় লঞ্চ চলাচল করে, সেদিকে নজর রেখেছে পুলিশ। সারা দিন অপেক্ষা করেও কোনো সন্দেহজনক কিছু দেখা গেল না। বিকেল 5টার পর বিকাশ দেশমুখ নামের ব্যক্তিকে দেখা যেতেই পুলিশ ও সিবিআই এর লোকেরা সতর্ক হল। বিকাশ দেশমুখের সাথে আর দুজন লোক ছিল। তারা একটা লঞ্চে চেপে বসল। কিছুক্ষণ পর সেই লঞ্চ ছাড়তেই নিখিলেশ আর তার দুজন সহকর্মী অন্য একটি লঞ্চে চেপে ওই লঞ্চটিকে অনুসরণ করা শুরু করল। যে লঞ্চটাকে তারা অনুসরণ করল সম্ভবত সেটা কারো ব্যক্তিগত লঞ্চ বা ভাড়া নেওয়া হয়েছে। এই সময় এই এলাকায় পর্যটকদের অনেক লঞ্চ সমুদ্রে ঘুরে বেড়ায়, তাই বেশ ভিড় সমুদ্রে। সেই সব লঞ্চের মধ্যে দিয়ে প্রথম লঞ্চটিকে অনুসরণ করা বেশ কঠিন ব্যাপার। তবে পর্যটকদের লঞ্চ যাবার একটা সীমারেখা আছে। দেখা গেল সেই লঞ্চ সেই সীমারেখা পেরিয়ে এগিয়ে চলেছে। নিখিলেশদের লঞ্চটাও সেটাকে অনুসরণ করে চলল। বেশ অনেকক্ষণ কেটে গেল। তারা প্রায় গুজরাট কোস্টের কাছাকাছি এসে গেছে। সেখান থেকে লঞ্চটা একটু বাঁক নিয়ে গভীর সমুদ্রের দিকে এগিয়ে গেল। বেশ খানিকটা যাবার পর দেখা গেল সেটা একটা জাহাজের কাছে গিয়ে দাঁড়ালো। নিখিলেশদের লঞ্চটাও একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে গেছিল, কিন্তু দূর থেকে বেশি কিছু দেখা যাচ্ছিল না। আগের লঞ্চটার সামনে যে সার্চ লাইট জ্বলছিল তার আলোয় কিছুটা আবছাভাবে যা দেখা যাচ্ছিল তাতে মনে হলো ওই জাহাজ থেকে একটা দড়ির মই নামিয়ে দেওয়া হলো। কেউ ওই জাহাজে উঠল। নিখিলেশ ও তার সহকর্মীরা নিচু গলায় আলোচনা করছিল পরবর্তী পদক্ষেপ কি হবে। পুরোটাই তারা অনুমানের ভিত্তিতে এখানে এসেছে। হঠাৎ লঞ্চের চালক তাদের বলল ওই জাহাজটা চলতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে গেল। নিখিলেশের সহকর্মীরা ফোনে কাদের কি যেন বলল। দেখা গেল অন্ধকার ফুঁড়ে যেন চারদিক থেকে আরো গোটা 4-5টা লঞ্চ ওই জাহাজটার দিকে এগিয়ে গিয়ে সার্চ লাইট ফেলে জাহাজটা ঘিরে ধরল। কতগুলো দ্রুত গতির স্পিডবোটও জাহাজটার সামনে এসে দাঁড়ালো। নিখিলেশদের লঞ্চটা জাহাজটার কাছে গিয়ে মাইক নিয়ে বলল, জাহাজ ঘিরে ফেলা হয়েছে। কিছু সন্দেহজনক গতিবিধির জন্য জাহাজ তল্লাশি করা হবে। কিছুক্ষণ একদম চুপচাপ। জাহাজ থেমে গেছে, কিন্তু কোনো শব্দ এলো না সেখান থেকে। বেশ কয়েকবার মাইকিং এর পর বলা হলো,
উপকূল রক্ষী বাহিনীরা যে কোনো প্রকারে জাহাজে উঠে যাবে, তাদের যেন কোনো বাধা দেওয়া না হয়। এই কথা বলার পর জাহাজ থেকে একটা দড়ির মই নামিয়ে দেওয়া হলো। নিখিলেশ ও তার এক সহকর্মী সেই দড়ি ধরে ওপরে উঠে যাবার পর একজন লোক তাদের একটা সুসজ্জিত কেবিনে নিয়ে গেল। একজন লোক সোফায় বসে আছে, তার সামনে গদি মোড়া চেয়ারে বসে আছে বিকাশ দেশমুখ ও আরও দুজন। সামনে কাঠের কারুকার্য করা একটা ছোট টেবিলের উপরে কালো ভেলভেটের কাপড়ের মোড়া কি যেন একটা রয়েছে। সোফায় বসা ভদ্রলোকের বেশ হোমড়া চোমড়া অভিজাত চেহারা, পরনে দামি স্যুট। নিখিলেশরা কেবিনে ঢুকে তাদের আই কার্ড দেখালে হোমড়া চোমড়া ভদ্রলোক তাদের সঙ্গে করমর্দন করে বসতে বললেন। নিখিলেশরা সরাসরি তাদের কথায় চলে এলো। তাদের মধ্যে কথা হচ্ছিল ইংরেজিতে। প্রথমেই নিখিলেশরা সামনের কালো কাপড়ে মোড়া জিনিসটা কি রয়েছে দেখতে চাইল। সেই মোড়কটা খুলে বেরোলো বাঘনখ, যেটা আসল। শিবাজি মহারাজ এটা দিয়েই আফজল খাঁর পেট ফুঁড়ে দিয়েছিল, কিন্তু সামনের ভদ্রলোক বললেন পেশোয়া বংশের রক্ত তার শরীরে বইছে, সুতরাং এটা তার সম্পত্তি। নিখিলেশ তার ফ্ল্যাটে ফিরে এসেছে 3 দিন বাদে। সুজিতের মন ছটফট করছিল তার থেকে সবকিছু শোনার জন্য, কিন্তু নিখিলেশ খুব টায়ার্ড। সে যতক্ষণ নিজে কিছু না বলছে তাকে সুজিত কিছু জিজ্ঞেস করতে পারছিল না। দুপুরে খাওয়ার পর নিখিলেশ সুজিতকে 2টো ছবি দেখালো তার মোবাইলে। দুটোই বাঘনখের ছবি। নিখিলেশ বলল, দেখো তো ভালো করে কোনটা আসল। সুজিত ভালো করে দেখে একটা ছবি নির্দেশ করে বলল, এটাই আসল। তাহলে যাও একবার কালকে সাতারা আসলটা দেখে এসো। তাই? তাহলে মানে আসল বাঘনখ উদ্ধার হয়েছে? কই মিডিয়াতে তো কিছু দেখলাম না। পুরো ব্যাপারটা খুব সিক্রেট রাখা হয়েছে। ডিপার্টমেন্টের 2-3 জন লোক ছাড়া কিছুই জানে না। আর তাছাড়া আগেরটা যখন ডিসপ্লে করা হয়েছিল তখন তো পেপারে দেওয়া হয়েছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে সবাই তো জানে যে বাঘনখটা মিউজিয়ামে ছিল এবং আছে। আচ্ছা, তাহলে ওটা কোথায় ছিল, মানে কিভাবে উদ্ধার হলো সেটা বলো। সে তো একটা বিরাট অভিযান, কিন্তু সেটার চেয়েও ইন্টারেস্টিং হলো এক পাগলা ধনকুবরের হাত থেকে ওটা আমাদের জিম্মায় নেওয়া। মানে কিচ্ছু বুঝতে পারছি না, খুলে বলো না কি ব্যাপার। নিখিলেশ সংক্ষেপে সব ঘটনার বর্ণনা দিল সুজিতকে। লঞ্চে করে জাহাজে যাওয়া, তারপর সেখানে আসল বাঘনখটা উদ্ধার করা। সব শুনে সুজিত বলল, আচ্ছা, ওই ভদ্রলোক কি সত্যিই পেশোয়ার বংশধর? মানে তোমার কি মনে হয়? সে নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। যদিও তার টাইটেলটা মারাঠি, কিন্তু ব্যাপারটা তাকে বোঝাতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে যে এটা এখন ভারত সরকারের জিম্মায় আছে। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। যাক, আমি আর সে ব্যাপারে ছিলাম না। মাল সমেত তাকে আমি আমার ওপরওয়ালাদের জিম্মায় দিয়ে এসেছি, এরপর তাদের দায়িত্ব। আসলে আমি দেখেছি, বুঝলে, এই ধরনের ধনকুবেররা বেশ পাগলাটে ধরনের হয়। এরা মনে করে এরা যা চাইবে তাই পাবে। কিন্তু এই লোকটার কাছে তোমরা পৌঁছলে কি করে বলো তো? কয়েকটা জট না ছাড়াতে পারছি না। জট মানে জট, যথেষ্ট জট পাকানো ছিল ব্যাপারটা। আসলে ব্রিটিশ মিউজিয়াম থেকে ভারতে আসছে শিবাজি মহারাজের ব্যবহৃত আসল বাঘনখ। এই খবরটা সব পেপারে বেরিয়েছিল। আসলে এটা এমন একটা জিনিস যা ইতিহাসের ছাত্র থেকে অ্যান্টিক জিনিসের সংগ্রাহক বা চোরাচালানকারী সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। মিস্টার চাপেরকার, যিনি নিজেকে পেশোয়ার বংশধর দাবি করেছেন, তিনি ঘটনাচক্রে অ্যান্টিক ব্যবসার সঙ্গেই জড়িত, যদিও সে এখন দক্ষিণ আমেরিকা পেরোতে থাকে। আর মুম্বাই নিবাসী মিস্টার পুনাওয়ালা আন্তর্জাতিক স্তরে তার নানান ব্যবসার সঙ্গে অ্যান্টিকে ব্যবসা করে। তার সঙ্গে চাপেরকারের যোগাযোগ ছিল। বাঘনখটা সংগ্রহ করার জন্য চাপেরকার পাগল হয়ে ওঠেন। এদিকে পুনাওয়ালা এই দায়িত্বটা দেন মিস্টার দেশমুখের ওপর। দেশমুখ খোঁজ খবর করে ওই মিউজিয়ামের আর একজন সিকিউরিটি গার্ডের সন্ধান পান। তারপরে ওই সিকিউরিটি গার্ড যে দারোয়ান খুন হয়েছে তার ভাইয়ের সঙ্গে, মানে বালুর সঙ্গে পরিকল্পনা করে। তবে এখানে একটা বড় কিন্তু আছে। এদিকে পুনাওয়ালার আরও অনেক লোক বালুর সঙ্গে যোগাযোগ করে। বালু প্রথমে ব্যাপারটা এতটা গুরুত্ব দেয়নি। আগে সে নকল মূর্তি তৈরি করা, কিছু দামি জিনিস এদিক ওদিক চালান করত। এইসব ছোটোখাটো কাজ পড়েছে। সম্ভবত
সে কোনো সময় কলকাতায় কোনো জিনিস দিতে বা নিতে নিউ মার্কেটের ওই শ্রীজির দোকানে গিয়েছিল, তাই তার কলকাতার দোকানটার কথা মনে ছিল। কিন্তু এখান থেকেই পুরো ব্যাপারটা ঘেঁটে গেল। ঘেঁটে গেল মানে কিভাবে ঘেঁটে গেল? দেখো কিভাবে কি হয়েছে, তোমাকে আমি যা বললাম তার বেশিরভাগটাই অনুমান। আসলে এইসব ব্যাপারে যারা মাথা বড় তারা সকলেই সামনে আসে না। বিভিন্ন চ্যানেল দিয়ে তারা কাজটা করায়, যাতে কেউ ধরা পড়লেও পুলিশ আসল মাথা অবধি পৌঁছতে পারে না। ওই সিকিউরিটি গার্ড আর আরও একজন যখন বালুর সঙ্গে যোগাযোগ করে, তখন বালুর হাতে আসে ওই পেপারটা, যেটা ব্রিটিশ মিউজিয়াম থেকে বাঘ নখের ভারতে আসার খবরটা ছিল। সেই পেপারটা পড়ে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করে এবং স্থির করে যে জিনিসটা চুরি করে অন্য কাউকে বিক্রি করে দেবে, তাহলে সে বেশি টাকা রোজগার করতে পারবে। নিশ্চয়ই ওই সিকিউরিটি গার্ড তাকে চুরিটা করার জন্য খুবই অল্প টাকা অফার করেছিল, কিংবা ওই সিকিউরিটি গার্ড ভেবেছিল বালুকে দিয়ে কাজটা করিয়ে সে জিনিসটা হস্তগত করে নেবে। যাই হোক, সে কোনোভাবেই হোক বালু চাবির নকল করে চুরিটা করতে সক্ষম হয়। সম্ভবত যখন দরজার নতুন চাবি তৈরি করা হয়েছিল, তখন সে চাবির ছাপ নিয়ে নকল চাবি তৈরি করে নিয়েছিল। তারপরে সে চুরিটা করে ওই সিকিউরিটি গার্ডকে না জানিয়ে তার অনুপস্থিতিতে। কিংবা এমনও হতে পারে ওই সিকিউরিটি গার্ড চুরির আগে দিন কয়েক ইচ্ছে করেই ছুটি নিয়েছিল, কিন্তু বালুর দায়িত্ব ছিল চুরি করে জিনিসটা তার হাতে তুলে দেওয়া বা তার সঙ্গে কোথাও গিয়ে সেখানে জিনিসটা জমা দেওয়া, তার বদলে টাকা নেওয়া। কিন্তু সে তা না করে জিনিসটা মিউজিয়াম থেকে বার করে ঘুর পথে কলকাতায় এসে উপস্থিত হলো। কিন্তু বালু এ কথা উপলব্ধি করতে পারেনি যে সে এই লাইনে একজন সামান্য মানুষ। এই লাইনের ঘাঘু লোকেদের ফাঁকি দেওয়া খুব একটা সহজ কাজ নয়। ফলে সে নিউ মার্কেটে শ্রীজির দোকানে গিয়ে সম্পূর্ণভাবে ঠকে গেল। শ্রীজি তার কাছ থেকে আসল জিনিসটা হাতিয়ে নিয়ে তাকে একটা নকল জিনিস ধরিয়ে দেয়। শুধু তাই নয়, লালবাজারে পুলিশকে ফোন করে বালুকে ধরিয়েও দেয়। সিবিআইয়ের নির্দেশে এমনিতেই সব বড় বড় অ্যান্টিকের দোকানে পুলিশের নজর ছিলই, তবে শুধু পুলিশের নয়, দেশমুখরাও ওই অ্যান্টিকের দোকানে নজর রাখছিল। বাবা, কি সাংঘাতিক! আচ্ছা, শ্রীজিকে কি তোমরা গ্রেপ্তার করেছো? আমরা কেন গ্রেফতার করব? লালবাজার পুলিশ তার দোকানে তল্লাশি করেছে, তবে এই লোকটা বাগনক উদ্ধারে আমাদের সব থেকে বেশি সাহায্য করেছে। এই শ্রীজির ফোন ট্র্যাক করা হয়েছিল, ধরা পড়ে যে তিনি মহারাষ্ট্রে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন। তার উপর পুলিশের কড়া নজর ছিল। সম্ভবত সে কিছুটা সড়ক পথে কিছুটা রেলপথে পুনাওয়ালা আর দেশমুখের কাছে গিয়ে পৌঁছেছিল। মনে হয় তার উদ্দেশ্য ছিল মোটা টাকায় ওদের কাছে জিনিসটা বিক্রি করা, কিন্তু ততক্ষণে মিউজিয়ামে নকল জিনিসটা পৌঁছে গেছে আর ডিসপ্লে শুরু হয়ে গেছে। এবং সেই খবর তারা মানে দেশমুখ আর পুনাওয়ালারা তাদের চর মারফত পেয়েও গেছে। সুতরাং তাদের সন্দেহ হয় শ্রীজির কথায়। তবে তাদের মধ্যে কি কথা হয়েছিল জানি না, এসবই অনুমান। তবে অনুমান হলেও এইভাবেই তারা চাপের কারের কাছে পৌঁছে গিয়েছিল। আসলে চাপের কার তাদের উপর খুব চাপ দিচ্ছিল মনে হয়। তারা ঠিক করেছিল শ্রীজির কাছে যে জিনিসটা রয়েছে সেটা আসল হোক বা নকল, চাপের কারের কাছে পৌঁছে তা দেওয়া যাক। সেখানে প্রায় কোটি টাকার লেনদেন হওয়ার একটা সম্ভাবনা ছিল। এই জাহাজটা চাপের কারের নিজের। সে সম্ভবত গুজরাটে এসে পৌঁছেছিল, তারপর জাহাজ নিয়ে করাচি বন্দর গিয়ে তারপরে হয়তো এই দিক দিয়ে সে বিদেশে কোথাও চলে যেত। তার কাছে অ্যান্টিক জিনিসের ব্যবসার লাইসেন্স ছিল, সুতরাং অসুবিধা হতো না। হ্যাঁ, কিন্তু তোমার এই শ্রীজি কি করে আসলটা হাতে নিয়ে বালুকে নকলটা গুছিয়ে দিল, এটা বুঝতে পারছি না। এটা না বোঝার কি আছে? তোমাকে তো আগেই বলেছি এসব অ্যান্টিক জিনিসের নকল খুব হয়। ওর নিশ্চয়ই নকল জিনিস তৈরি করারও কোনো ছোটোখাটো কারখানা আছে, হয়তো বাড়িতেই। ও আচ্ছা, ঠিকই বলেছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বালুর দাদা মানে ওই দারোয়ানের খুনটা হলো কেন? অবশ্য তুমি তো এই খুনে তদন্ত করছো না বললে। হ্যাঁ, আমার যা কাজ ছিল তা হয়ে গেছে। মহারাষ্ট্র পুলিশের হোমিসাইড ডিপার্টমেন্ট এই খুনের তদন্ত করছে। তবে আমার মনে হয় ওই সিকিউরিটি গার্ড যে বালুর সঙ্গী ছিল সেই দারোয়ানকে খুন করেছে। কেন? প্রকৃতপক্ষে সে তো চুরির সাথে জড়িত ছিলই না, সে খুন করবে কেন? একদম জড়িত ছিল না তা তো বলা যায় না। মনে হয় বালুর খোঁজ করতে গিয়ে দারোয়ানের সঙ্গে দেখা করে। আসলে সে লুকিয়ে খোঁজ খবর রাখছিল মিউজিয়ামে কি হচ্ছে। পুলিশ দেখে তার সন্দেহ হয়। বালুকেও সে দেখতে পাচ্ছিল না, আর দারোয়ান সম্ভবত এই চুরির ব্যাপারটা কিছুটা জানতো। সে হয়তো এই সিকিউরিটি গার্ডকে ভয় দেখিয়েছিল সে তাকে ধরিয়ে দেবে বলে। যাই হোক, দেখা যাক তদন্ত করে কি বেরোয়। যাক, তাহলে তো আর একবার যেতে হবে সাতারা মিউজিয়ামে, আসল জিনিসটা দেখে চক্ষু সার্থক করার জন্য। কবে আবার লন্ডন চলে যায়? আচ্ছা, এইভাবে শাহজাহানের ময়ূর সিংহাসনটা ফেরত আনা যায় না? যাও গিয়ে দরবার করো ভারত সরকারের কাছে। আমি এখন কদিন ঘুমোবো।
ময়ূর সিংহাসন চুরি গেলে আমাকে খবর দিও, বুঝলে?